শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে নদী পাড়ের মানুষ মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ। চীনের তিস্তাকে গলা টিপে হত্যা করেছে হাসিনা। এরপর জানিয়ে দিব ডিবি হেফাজতে রিমান্ড প্রাপ্তদের তথ্য। শেখ হাসিনা স্বৈরাচার দায়ে 5 নেতার। আরো জানিয়ে দিব বিএনপির সঙ্গে আদর্শিক ঐক্য ছিল না, আমরা এখন কোনো জোটেই নেই। আরো জানিয়ে দিব জাতিসংঘেরই সরকার উন্নয়ন সূচকে বাংলাদেশের উন্নতি। এদিকে শহীদ সেনা দিবস ঘোষণা ও পুনরায় তদন্ত করে দোষীদের বিচার চায়। সর্বশেষ জানিয়ে দিব আইনি প্রক্রিয়ার পর দেশে ফিরবেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন। তিস্তাকে গলা টিপে হত্যা করছে হাসিনা। বিশ্ব নদী দিবস আজ উচ্চ আদালতে স্পর্শ নির্দেশনার পর রক্ষা করে হচ্ছে না উত্তরের নদীগুলো। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নামে সাবেক পতিত হয়ে শেখ হাসিনা সরকার রাজনৈতিক ফায়দা হাসিল করছেন। বাস্তবে এই প্রকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা কমিশনে গাইড করা হয়েছে। বর্তমানে এই পরিকল্পনার ফাইলের কোনো অস্তিত্ব নাই। নদী রক্ষার নামে গত 15 বছরে দেওয়া হয়েছিল মিথ্যা আশ্বাস ও নির্বাচনী প্রতিশ্রুতি। তিস্তা চুক্তির নামে মহাপরিকল্পনার রাজনৈতিক শোরগোল তোলা হয়েছে। পদ্মা সেতু এইভাবে বাস্তবায়ন করা হয়েছিল, ঠিক সেইভাবে নিজের টাকায় নিস্তার প্রকৃতিভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব ছিল। ভারত বাংলাদেশের আন্তঃসীমান্ত অনেক নদী থাকলেও স্বাধীনতার পর দুদেশের মধ্যে পানি বন্টন চুক্তি হয়েছে কেবল গঙ্গা নদী ঘিরে। তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা ব্যাপারে নদীর চীনের আগ্রহ ভারতের বড় বাধা কাটছে না। ধারাবাহিকতায় বাংলাদেশে পানি বন্টন বোর্ড ও চীন পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না বা পাওয়ার চায়নার মধ্যে গত 2016 সালের 28 সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বলা হয়েছে মহাপরিকল্পনার পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার 2 পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। দখল দূষণ আর অপরিকল্পিত প্রকল্পের হত্যা করা হয়েছে উত্তরের শত শত নদীকে। উত্তর অঞ্চলকে বাঁচিয়ে রাখছে বিভিন্ন নদী। অর্থনৈতিক গতি দেওয়া তিস্তাকে নানাভাবে দিল্লির দেওয়া তিস্তা মহাপ্রকল্পের বাস্তবায়ন কাজ গলা টিপে হত্যা করা হয়েছে। শুকনা মৌসুমের মরা খার আর বর্ষার রাক্ষসী করা হয়েছে নদীকে। এদিকে তিস্তা মহাপ্রকল্পের বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে এখন তিস্তা পাড়ের মানুষ। তারা আশা করছে জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূস তিস্তার পানি সুষম বন্টন নিয়ে কথা বলবেন। ডিবি হেফাজতের রিমান্ড প্রাপ্তদের তথ্য। শেখ হাসিনা স্বৈরাচারের দায় 5 নেতার। শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের 5 নেতা দায়ী। এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এবং 5 আগস্টের পর গ্রেপ্তার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদের নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিতে এসব তথ্য দেন। গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে। সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতিমধ্যে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডিবির সংশ্লিষ্ট সূত্র রোববার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র দ্বারাই গ্রেপ্তারকৃতদের অনেকেই বলছে তারা শেখ হাসিনা সহ অন্যদের বরাবর সতর্ক করছেন, বলছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। কিন্তু হাসিনা ছিল একরোখা। ডিবি জানায় জুনায়েদ আহমেদ পালকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলছেন সেসব ডিবি হেফাজতে অস্বীকার করছে পালক ডিবিকে জানিয়েছে অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করছে, বলছে এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করবেন। শেখ হাসিনার সামনে পালকের অপমান করা হলে তিনি হাসিনা কোনো ভূমিকা নেননি, উল্টে তার অবস্থান ছিল নানক কাদেরের পক্ষেই। সাবেক প্রধান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন 5 থেকে 6 জন নেতার জন্য দেশের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান আর বলেন, যেহেতু আমি ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো, ওইসব বৈঠক থেকে আমাদের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুদ্ধকার বৈঠকগুলোর আমাকে রাখতে না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখামাত্র গুলির নির্দেশ এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেন তা ব্যাখ্যা নিজেই তিনি দিতে পারবেন। যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের আদেশ দেশে অনেক বিনিয়োগ করছে, কিন্তু টাকা নিতে পারছিল না। এ কারণে তারা মাঝে মধ্যে আমাদের নক করত। বিএনপির সঙ্গে আদর্শিক ঐক্য ছিল না, আমরা এখন কোনো জোটে নেই, বলছে জামায়াত ইসলাম। রাজনীতির পথে চলতে কখনো আওয়ামী লীগের সঙ্গে যোগপাত আন্দোলন, আবার কখনো বিএনপির সঙ্গে জোট করে সরকার পরিচালনার অংশগ্রহণ জামায়াতের রাজনীতিতে এগুলো দেখা গেছে। একই সময় যোগপাত আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের ধারায় জামায়াতের সবচেয়ে ক্ষতি হয়েছে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। এমন অবস্থায় ভবিষ্যতে আবার কখনো আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা কতটুকু, এ বিষয়ে খোলামেলা কথা বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সাম্প্রতিক ঠিকানায় খালেদ মঈনুদ্দিন অনুষ্ঠানে অংশ নিয়ে রাজনৈতিক জোট নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বলছেন, যখন দেশে কোনো ধরনের ফ্যাসিজমে এসেছে, যখন অন্যায় করছে সরকার, তখন আমরা তার প্রতিবাদ করছি। একই সুরে যারা প্রতিবাদ করছে সংযত কারণেই তাদের সঙ্গে আমাদের বিষয়টি মিলে গেছে। আমরা 4 দলীয় জোট করছিলাম, যেটা পরে 20 দলীয় জোটে রূপান্তরিত হয়েছে, তবে এখন আমরা কোনো জোটে নেই। তিনি বলেন, জোট আমরা গেই রাজনৈতিক কৌশল হিসেবে আদর্শিক কোনো ঐক্য ছিল না। এই হিসেবে আদর্শগত না হলে আবার কখনো আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের রাজনৈতিকভাবে যোগবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের সঙ্গে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগের তারা নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়েই গুলি চালাতে পারে, গণহত্যা করতে পারে, তাদের নিজেদের রাজনীতি করার তো চিন্তা ভাবনার বিষয়। জাতিসংঘে এই সরকার উন্নয়নের সূচকে বাংলাদেশের উন্নতি। জাতিসংঘে এই সরকার উন্নয়নের সূচকে 1 বছরে 11 ধাপ বা এই পার্টিসিপেশন সূচকে 5 ধাপ উন্নতির ঘটেছে বাংলাদেশের। 2003 সালের পর এবার সর্বোচ্চ এডিজিআই ভ্যালু 0.6570 অর্জন করছে। তবে এই অর্জন নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না খাত সংশ্লিষ্টরা, কেননা অনলাইন সেবা সূচকে উন্নতি হলেও মানব সম্পদ এবং টেলিযোগাযোগের অবকাঠামো উন্নয়ন সূচকে বাংলাদেশের ততটা ভালো করে। একইভাবে প্রতিবেদনের খাত সংশ্লিষ্ট বেসরকারি খাতে অবদান উপেক্ষিত রয়েছে বলে মনে করেন প্রযুক্তি যোদ্ধারা। প্রতিবেদন নিয়ে বেসিক সাবেক সহসভাপতি প্রশাসন ও বিজনেস অটোমেশন পরিচালক শোয়েব আহমেদ মাসুদ মনে করেন, সার্ভে করলে দেখা যাবে যে ওই সফলতার পেছনে আছে দেশীয় তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো। সময় এসেছে মূল্যায়ন করা যে বিদেশি প্রতিষ্ঠান করা সিস্টেম কতটা সহায়ক আছে। এতে তেমন দেশীয় তথ্য প্রযুক্তিবিদের কর্মসংস্থান রয়েছে, তেমনি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বিদেশি প্রতিষ্ঠানে কাজ করার কারণে দেশীয় তথ্য প্রযুক্তিবিদরা কর্মসংস্থান হ্রাস করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের প্রতি নির্ভরশীলতার তথ্যের নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিদেশি প্রতিষ্ঠানের করা কাজটি কি কারণে আন্তর্জাতিক টেন্ডারে যেতে হলে এবং আসলে এখনই পুরোটাই দেশে করা সম্ভব ছিল নাকি আংশিকভাবে বিদেশে দেওয়া যেত তা খুব জানা জরুরি। দেশের স্বার্থে রক্ষায় ভবিষ্যতের পরিকল্পনা অতীতে সম্পাদিত সফল বা অসফল প্রকল্পনাকে মূল্যায়ন করা দরকার। এ বিষয়ে সিনেসিক আইটির গ্রুপ সিআইও রূপায়ণ চৌধুরী বলেন, 11 ধাপ এগুলোর সামগ্রিক এই অগ্রগতি খুব একটা ভালো না, কেননা এই সরকার উন্নয়ন সূচক তৈরি হয় 3টা ইন্ডেক্স থেকে, সেগুলোর অবস্থা খুব একটা ভালো না। দক্ষিণ এশিয়ার ভারতের পরে আমরা আমাদের তুলনামূলক নম্বর 0.7374। শহীদ সেনা দিবস ঘোষণা এবং পুনরায় তদন্ত করে দোষীদের বিচার চাই। পিলখানা হত্যা দিবসকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার দাবি করছে শহীদ লেফটেন্যান্ট জেনারেল এরশাদ ইবনে আনিমের স্ত্রী ডক্টর রোয়েনা এরশাদ। তিনি বলেন, আমরা নিজেরাই নিহত 74 জন সেনাকে শহীদ বলে, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের শহীদদের মর্যাদা দেওয়া হয়নি। একটি প্রজ্ঞাপন জারি করে বিডিআর বর্তমান বিজিবি হত্যাকাণ্ডের দিন শহীদ সেনা দিবস আর হত্যাকাণ্ডের শিকার সেনাদের শহীদ হিসেবে ঘোষণা করে দিতে পারে সরকার। রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা দিলে আমাদের ও ছেলেমেয়েদের একটা সান্ত্বনার জায়গা থাকবে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সে দিনের ঘটনায় তুলে ধরেন রিয়ানা এরশাদ। তিনি পেশায় একজন চিকিৎসক, জানান তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন,
লেফটেন্যান্ট কর্নেল এরশাদ ইবনে আমিন বিডিআর সদর দপ্তরের রাইফেল সিকিউরিটি ইউনিট ঢাকায় অধিনায়ক হিসেবে সে সময় তখন দায়িত্ব পালন করছিলেন। ছেলে এম শাহাদের বিন ইরশাদের সবে বুয়েটে ভর্তি হন, ক্লাস তো শুরু হয়নি। আর মেয়ের নুজহাত নাহিয়ান এরশাদের এসএসসি পরীক্ষা চলছিল। সেদিন সকালে 8টার দিকে তিনি নাস্তা খেয়ে দরবার হলের দিকে চলে যান। 9টার দিকে মেয়েকে নিয়ে আমি অগ্রণী স্কুলের উদ্দেশ্যে বের হই। আমি গোলাগুলির শব্দ পাই, গোলাগুলি বাড়তে থাকে। আমার সঙ্গে বিডিআর এর গাড়ি এবং চালকের বিডিআর এর পোশাক দেখে আজিমপুর সরকারি কোয়ার্টারে অনেকে জানতে চায় কি হয়েছে। গোলাগুলির সঙ্গে আমার উৎকণ্ঠা বাড়ছিল। আমি কর্নেল সাহেবকে ফোন দেই, তিনি আমাকে বলেন তুমি আর ভেতরে এসো না। ছেলে ভেতরে আছেন শুনে বলেই ওর সাথে আমি কথা বলছি, কিন্তু আমি ছেলেকে ফোন দিতে জানতে পারি তার বাবা আর তাকে ফোন দেওয়া হয়নি। আমি ছেলেকে বাসায় তালা দিয়ে ওপরে একজন ভাবিছিলেন তাদের বাসায় যেতে পারি। তারপর ওনাকে শতবার ফোন দিয়েও আর পাইনি। শেষ একবার ফোন ধরেন কিন্তু কথা বলতে পারিনি। আইনি প্রক্রিয়ার পর দেশে ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের অপেক্ষায় বিএনপি, কবে কখন তিনি দেশে ফিরবেন সেই আশায় প্রহর গুনছে দেশের বৃহত্তম রাজনৈতিক দলটির সর্বোত্তর নেতাকর্মী ও সমর্থক। দলীয় সূত্রগুলো বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন, তবে নেতাকর্মীরা চান তিনি দ্রুত দেশে ফিরে আসুন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রতিদিনকে বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে। তিনি যখনই মনে করবেন হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি দ্রুত চলে আসার জন্য অনুরোধ জানিয়েছে। তিনি বীরের বেশে ফ্যাসিবাদী মুক্ত স্বদেশে ফিরবেন। দল আর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমর্থক নন, সারা দেশের মানুষ তার আগমনের অপেক্ষায় আছেন। জানা গেছে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহারের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে আর আইনজীবীরা এটি নিয়ে কাজ করা শুরু করছেন। তার মধ্যে একটি মামলা বাদী প্রত্যাহার করছেন, অন্যগুলো আইনি প্রক্রিয়া সম্পন্নের অপেক্ষায়। সুচিকিৎসার স্বার্থে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিছুদিনের মধ্যেই বিদেশে যাওয়ার কথা রয়েছে। লন্ডনে একটি অ্যাডভান্স হেলথ সেন্টার তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি চলছে। চেয়ারপারসন সেখানে যাওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থান করতে পারেন। তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তার কিছু মামলা মোকদ্দমা এবং আইনি বিষয় আছে, এগুলো আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিরসন করতে চাই। তারপর আমার মনে হয় তিনি দেশে ফিরে আসার প্ল্যান প্রোগ্রাম করবেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি জহির উদ্দিন স্বপন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যথাযথ আইনি প্রক্রিয়ায় তিনি সম্মানের সঙ্গে দেশে ফিরে আসবেন। গত 3 সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারামুক্তি দিবস পালন করছে বিএনপি। দেশি বিদেশি ষড়যন্ত্রে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে 7 মার্চ ভোর রাতে তারেক রহমানকে কোনো অভিযোগ ছাড়াই বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যান। দিনের পর দিন রিমান্ড, নির্যাতন ও টানা 554 দিন কারাবাসের পর সরকারের সাজানো সবকটি মামলায় আদালত থেকে জামিন পেয়ে 2008 সালে 3 সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুক্তি পান। এরপর যথাযথ আইনি প্রক্রিয়ায় তিনি চিকিৎসার স্বার্থে বিদেশে যান।